জার্মানির বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আওয়ামী লীগ সরকারকে নিয়ে আসলে বিশ্ব মতামত কোন দিকে যাচ্ছে, বিশ্বের জনগণের বা বিশ্বে যারা মত তৈরি করেন তাদের ধারণাটা বা তাদের মূল্যায়নটা কি, এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সদস্য জনাব গোলাম মাওলা রনি। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের এই বিশ্বে বর্তমানে ভাবমূর্তিটা কেমন বা কি। আমি যদি সর্বশেষ মানে ডক্টর ইউনূসকে নিয়ে 160 জনের বেশি লোকের চিঠির পরের ধারাবাহিকতায় আদিলুর রহমান খান মানে অধিকারের আদিলুর রহমান খান এবং নাসিরুদ্দিন এলানের কারাদণ্ড নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে যেটিকে বিবিসি বলছে শক্ত ভাষায় প্রস্তাব, আসলে বাংলাদেশের যে সরকার আছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী লীগ দলটি নিয়ে বিশ্বের ভাবনা আপনার বিবেচনায় কি? আমি একই প্রশ্ন আসলে রনি ভাইকে করছে, আগে আপনার থেকে একটু শুনে আসি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা। দর্শক, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া যে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচন হওয়ার ফলে সবকিছু শেষ হয়ে গেল? না, খেলা এখানেই শেষ নয়। কারণ এটি নির্বাচন হচ্ছে, আপনি বলতে পারেন যে ইউনূসের এই যে অচল অবস্থার যে শাসন, এই শাসনেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, বর্ধিত অংশ। জাস্ট ইউনূস হয়তো ক্ষমতার কেন্দ্র থেকে পরিবর্তন হয়ে সরকার প্রধান হিসেবে এখন দায়িত্বে আছেন, সেই জায়গায় একজন মানুষ আসবেন, একটা মন্ত্রিসভা গঠিত হবে এবং ইউনূস যদি যেই সরকার গঠন করুক, বিএনপি বা জামাত, তাদের যদি একটা টোপ গ্রহণ করেন, ধরুন রাষ্ট্রপতির টোপ, কারণ নির্বাচনের 1 মাসের মধ্যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এবং তাছাড়া মহামান্য রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে তিনি এই পদে আসলে থাকবেন না নির্বাচনের পরে, তিনি নিজেই রিজাইন করবেন। তখন রিজাইন করবার প্রেক্ষাপট তৈরি হবে, স্পিকার আসবে, সংসদ থাকবে, অভিশংসন কিংবা স্পিকারের কাছে তিনি পদত্যাগ করতে পারেন, বিভিন্ন ব্যাপার এই মুহূর্তে যেটি নেই। তো কাজেই এই নির্বাচনটা হয়ে গেল মানে শেষ হলো না, খেলা শুরু। কিংবা আওয়ামী লীগেরও হতাশার কোনো কারণই নেই, কারণ এই যে আজকে যে অচল অবস্থা আছে, ধরুন হতাশার কি কারণ থাকতে পারে আপনার? আওয়ামী লীগ যে পেছনে 16 বছর শাসন দিয়েছে, ওই শাসনের ধারে কাছে আজ পর্যন্ত গত 1.5 বছরে যেতে পেরেছে ইউনূস? কিংবা ইউনূসের এক্সটেন্ডেড ভার্সন যে নির্বাচিত সরকারটি আসবে, সেই সরকারটিও সেই ধারে কাছে যেতে পারবে কিনা? পারবে না, কারণ বাংলাদেশকে ইতিমধ্যেই অকার্যকর করে রাখা হয়েছে, এটি দেশে পারবে না এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচনটি যে গ্রহণযোগ্য হবে না। এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা ইতিমধ্যে জারি হওয়ার মতোই অবস্থা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের 4 জন সংসদ সদস্য বিবৃতি জারি করেছে এবং সেই বিবৃতি ইউনূসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরও একবার খুলে দিয়েছে বলা যায়। 2024 সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না। ইউনূস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর ছত্রছায়ায় এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় ক্ষমতায় এসেছেন, তা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন সেই অবৈধ কাঠামোয় নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর কোন দল পারবে না। এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয়, জনগণের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননা। যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, তিনি এর আগেও বিবৃতি দিয়েছেন, আবারও সাম্প্রতিক সময়ে তিনি বিবৃতি দিয়েছেন। জিম শ্যানন, জাস আথওয়েল এবং ক্রিস লয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এমন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। তারা পরিষ্কার করে বলেছে
কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করার অধিকার নেই। প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন, তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতায় এসেছে। এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হলো কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ইউনূস এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুন না কেন, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয়। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না। যুক্তরাজ্যের সংসদ সদস্যরা তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 2024 সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। কিন্তু এই নির্বাচন যদি সত্যিকারের অংশগ্রহণমূলক না হয়, যদি নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা অনুমোদন না পায়, তাহলে বাংলাদেশের জন্য ন্যায় বিচার, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনতে পারবে না। মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া লাখ লাখ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং ভোট দিতেই যাবে না। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে মেরুকৃত হয়ে আছে, এটা ঠিক। সব দলই এর জন্য কিছুটা দায়ী, কিন্তু জাতীয় পুনর্মিলন অর্জন করতে হলে, থেমে থাকা অর্থনৈতিক উন্নয়ন আবার গতিশীল করতে হলে, ভবিষ্যৎ যে কোনো সরকারকে জনগণের প্রকৃত সম্মতি নিয়ে শাসন করতে হবে। বাংলাদেশকে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। কিন্তু ইউনূসের অবৈধ শাসন আমলে তা কি আদৌ সম্ভব? যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম নিকটতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। এই সম্পর্কের গভীরতা থেকেই ব্রিটিশ সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক, বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের স্বেচ্ছাচারী গ্রেপ্তারের বিষয়ে। এগুলো নিছক অভিযোগ নয়, বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইউনূস সরকার যে গণতান্ত্রিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করে, তা কেবল মুখের কথা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংসদ সদস্যরা তাদের সরকার এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনূসকে তার গণতান্ত্রিক প্রতিশ্রুতি রক্ষা করতে, বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করতে এবং নির্বাচন মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করতে চাপ প্রয়োগ করতে। এটি একটি স্পষ্ট বার্তা যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনূসের ভণ্ডামি এবং স্বৈরাচারী আচরণ চিনতে পারছে। ইউনূস এখন রাজনীতির ময়দানে নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, কিন্তু তার অবৈধ ক্ষমতা দখল, বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদ এবং জঙ্গিবাদের সাথে তার আতাত বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট। জুলাইয়ে দাঙ্গা যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, তা এখন আর কারো কাছে গোপন নয়। বিদেশি অর্থ এবং সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ইউনূস একদিনও ক্ষমতায় টিকতে পারতেন না এবং এখনো পর্যন্ত পারবে না। আজকেই যদি সেনাবাহিনী বলে যে তুমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে, 1 ঘন্টার মধ্যে ইউনূস পদত্যাগ করতে বাধ্য। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে চলেছে, তা কি আদৌ নির্বাচন বলা যায়? উত্তর হলো না। এটি একটি নামসর্বস্ব প্রহসন, যার একমাত্র উদ্দেশ্য হলো ইউনূস এবং তার মিত্রদের অবৈধ ক্ষমতাকে বৈধ দেওয়ার চেষ্টা করা। আমি শুরুতেই বলেছি যে ইউনূসের এই ক্ষমতাকালের এক্সটেন্ডেড ভার্সন হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচনটা করতে সফল হয় সেটি। কিন্তু বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রহসন মেনে নেবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। এই দল ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচনই পূর্ণাঙ্গ হতে পারে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করা যাবে, বা যারা স্বপ্ন দেখছেন, বাস্তবতা হলো আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং রাজনৈতিক চেতনার গভীরতার মধ্যে প্রথিত। ইউনূস এবং তার অবৈধ সরকার যতই চেষ্টা করুক, তারা ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে পারবে না।
বাংলাদেশের জনগণ জানে কে তাদের প্রকৃত প্রতিনিধি এবং কারা ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের সেবা করছে। ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, কিন্তু তা কখনোই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে না। দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশ এই প্রহসনকে বৈধ নির্বাচন বলে স্বীকৃতি দেবে না। কাজেই এই নির্বাচন হয়ে যাওয়া মানেই শেষ নয়। যে কোনো সময় আওয়ামী লীগ শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামবে। আওয়ামী লীগের কর্মীরা কি মারা গেছে? এখন এই যে দমন পীড়ন কালে চুপচাপ আছে, মাঠে নামানো যাচ্ছে না, বা মাঠে নামালেও বিপদ হচ্ছে। এই যে নেতা কর্মীদের বিপদের কথা চিন্তা করে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই মুহূর্তে চুপচাপ। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, যে কর্মসূচি হোক না কেন, সেটা 5% 10% মানুষের উপস্থিতি হোক না কেন, নির্বাচন হয়ে যাবে। এর অর্থ এই নয় যে নির্বাচন হলো মানে সবকিছু শেষ হয়ে গেল। এই যে আজকের মব ভায়োলেন্স, আজকের অনিয়ম, আজকের ব্যবসা বাণিজ্য বন্ধ, আজকের সামাজিক বিশৃঙ্খলা কি বন্ধ হয়ে যাবে? প্রশ্নই আসে না। দেশের আপামর জনসাধারণ এই একতরফা নির্বাচন কোনোভাবেই মানবে না। হ্যাঁ, হয়তো একজন শাসন ক্ষমতায় বসে গেছে, এই যে ইউনূস যেভাবে 1.5 বছর বসে আছে, আবার এক্সটেন্ডেড ভার্সনে একজন প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তার অর্থ এই না যে বাংলাদেশের আপামর জনসাধারণ সেটিকে মেনে নেবেন না। কাজেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, এটি এক প্রকার আন্তর্জাতিক সতর্কতায় দিয়েছে ব্রিটিশ 4 সাংসদ কয়েকদিন আগে বিবৃতি জারি করে। এটি আসলে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। আমি 12 তারিখের মধ্যেই আওয়ামী লীগ সংগঠিত হয়ে মাঠে নামতে হবে এমন কোনো কথা নেই। 1 মাস পরে নামবে, 2 মাস পরে নামবে, 3 মাস পরে নামবে, কিংবা 1 সপ্তাহ পরে নামবে, আওয়ামী লীগ নামবেই, কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের সব মানুষ মারা যাবে না, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আসবে। এটি অন্যায়ভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের প্রহসন করা হচ্ছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অ্যালার্মিং। অর্থাৎ বাংলাদেশের এই যে সমস্যা, আমরা যে একটা গভীর সমস্যার মধ্যে ঢুকে পড়েছি, এই সমস্যা থেকে আমরা খুব সহসা বের হতে পারছি না। আগামী 1 মাসের মধ্যে বের হতে পারছি না, আগামী 2 মাসের মধ্যে বের হতে পারছি না, খুব শর্ট সময়ের মধ্যে আমরা বের হতে পারছি না। অর্থাৎ আমরা দীর্ঘ স্থায়ীভাবে একটা গহ্বরের মধ্যে, একটা গর্তের মধ্যে ঢুকে থাকলাম। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রসঙ্গে এটা একটা বড় ধরনের অ্যালার্মিং এবং বড় ধরনের বাংলাদেশকে নিয়ে বড় সতর্কতা, যে বাংলাদেশ তার স্বাভাবিক গতিতে এগুতে পারছে না। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন ভীষণ রকম স্বপন বিলাসী, হঠাৎ করে তারা যেভাবে আনন্দে উদ্বেলিত হন, তাদের চোখে মুখে সামান্যতম একটু আশ্বাসবাণী কেউ যদি শোনায়, অমনি তারা খুশিতে টগবগ করতে থাকেন। আবার অন্যদিকে যদি আকাশে একটু মেঘ দেখা দেয়, কোনোদিন যদি কোনো পাখি গান না গায়, কোনো গাছের পাতা না ঝরে পড়ে যায়, তাদের মন খারাপ হয়ে যায়। এটা খুবই স্বাভাবিক। কেন? গত 15টি বছর তো 1 দিন 2 দিন নয়, 15টি বছর প্রকৃতি তাদেরকে অবারিত কতগুলো সুযোগ দিয়েছিল। রাষ্ট্র ক্ষমতা, ব্যবসা বাণিজ্য, প্রভাব প্রতিপত্তি, সমাজে যখন যা ইচ্ছা করার যে অবারিত তাদের যে ক্ষমতা, এটি ভোগ করতে 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 তারা ধরে নিয়েছিল যে এভাবে আসলে জীবন যাবে। তারা নিজেদেরকে সৌভাগ্যবান ভাবত। অনেকে যারা ধর্মকর্ম করতো তারা আল্লাহকে ধন্যবাদ জানাতো। তাদের একটা বিরাট অংশ তারা শেখ হাসিনার প্রতি ভীষণ রকম কৃতজ্ঞ ছিল এবং তারা মনে করতো যে শেখ হাসিনা তাদের জন্য রহমত এবং বরকত। আওয়ামী লীগের অনেক বুড়ো বুড়ো মানুষ যাদের সঙ্গে আমার কথাবার্তা হতো, যারা শেখ হাসিনার সমপর্যায়ের লোক, নিজেদের বাত আছে, মানে বাতের ব্যথা আছে, ব্রঙ্কাইটিস আছে, নিউমোনিয়া আছে, লাঠিতে ভর করে চলে, গলা কাঁপে, থরথর করে কাঁপে। তো এই ধরনের বৃদ্ধ বা বৃদ্ধা আওয়ামী লীগের যারা নেতা এবং নেত্রী, যারা শেখ হাসিনার বয়সী কিংবা শেখ হাসিনার সে সমবয়সী না, অন্তত 7-8 বছর জুনিয়র হবেন,
তারাও ভাবতেন শেখ হাসিনা আগামী মানে অন্তত 2041 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। বোঝার চেষ্টা করুন, 2041 সনে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন এবং তিনি 100 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন, আরও 15 বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এইরকম চিন্তা চেতনা, অর্থাৎ 15 বছর কেন, 100 বছর যদি হয়, এখন তার বয়স যদি 78 হয়, তাহলে আরও 22 বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। এই ধরনের চিন্তা শুধু না, শতভাগ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আওয়ামী লীগের লোকজন হেলে দুলে থাকতো এবং শেখ হাসিনার জন্য দোয়া করত। ঠিক এখন একই অবস্থা। যারা পালিয়ে গেছেন, যারা দেশের মধ্যে আছেন, তারা সবাই মনে করেন যে শেখ হাসিনা সুপার লেডি। 78 বছর কোনো বয়স হলো নাকি? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সাধারণ মানুষ, নামাজ কালাম পড়েন কিনা আল্লাহ জানেন, হজ ওমরা করেছেন কিনা তাও আল্লাহ জানেন, কিন্তু শেখ হাসিনা তো আল্লাহর ওলি। তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, গোপনে দান করেন, খয়রাত দান করেন, হাজার হাজার ছেলে মেয়েকে বিভিন্ন স্কলারশিপ দিয়ে লেখাপড়া করান, তার সমস্ত সহায় সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন মেডিকেল ফ্যাসিলিটিস দিয়ে বহু মানুষকে তিনি চিকিৎসা করান। তার অন্তর কাঁদে মানুষের জন্য। মানুষ পুড়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে একটি বার্ন ইনস্টিটিউট গড়ে তুললেন। এশিয়ার সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট তিনি করে তুললেন। এই শেখ হাসিনা, তার প্রতি আল্লাহর দয়া আছে না? তিনি অনেক দিন বেঁচে থাকবেন, আবার ক্ষমতায় আসবেন, আবার সানাই বাজবে, নহবত বাজবে। এই ধরনের চিন্তা করে করে কত মানুষ যে চোখের পানি ফেলেন, কত মানুষ যে দোয়া করেন, তার খোঁজ খবর কেবলমাত্র আওয়ামী লীগের লোকজন জানেন। কথার অর্থ মানে এখনও তাদের বিশ্বাস, ভরসা, ভালোবাসা শেখ হাসিনাকে কেন্দ্রিক। ফলে আপনি যদি শেখ হাসিনাকে নিয়ে কোনো ইতিবাচক কথা বলেন, মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের লোকজন আছেন, যাদের জ্বর আছে তাদের জ্বর ভালো হয়ে যায়, যাদের সর্দি তাদের সর্দি ভালো হয়ে যায়, যাদের হাত পা অবশ হয়ে যায় তাদের অটোমেটিক থেরাপি হয়ে যায়। আপনি তাদের সামনে গিয়ে একটু শেখ হাসিনার প্রশংসা করার সঙ্গে সঙ্গে অবস্থা সেটা তৈরি হয়। এটা হলো এক ধরনের সাইকোপ্যাথি। এখন এই সাইকোপ্যাথিটা কেন তৈরি হলো? তৈরি হলো এই কারণ যে, ওই যে বললাম, 15টি বছর তাদের অর্থ, বিত্ত, মান, সম্মান, মর্যাদা সব কিছুর জন্য তারা মনে করে শেখ হাসিনাই দায়ী। আর এস আলম, বেক্সিমকো, সামিট গ্রুপ যে ধরনের কেলেঙ্কারিগুলো আওয়ামী লীগকে গ্রাস করেছে, আওয়ামী লীগের লোকজন মনে করেন যে তাদের নেত্রী খুব ভালো, ওরা নেত্রীকে ভাঙিয়েছে, ওদের সঙ্গে আসলে নেত্রী কোনো সম্পর্ক নেই। তো এরকম একটা আবহাওয়া তৈরি করে, পরিবেশ তৈরি করে তারা নিজেদের জন্য একটা জগৎ তারা তৈরি করে ফেলেছে। আর সেই জগতে সুন্দরভাবে বসবাস করার জন্য তারা প্রতিদিন কবিতা রচনা করে, গান রচনা করে, বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করে, যেন তাদের এই কল্পনার জগৎটি খুব স্ট্রং থাকে। এরই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো না, আসিফ নজরুল ভালো না, তত্ত্বাবধায়ক সরকার ভালো না, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ভালো না, সামনে যারা আসবে বিএনপি তারাও ভালো না, জামাত তো একেবারেই ভালো না। এই কথাগুলো তারা 10 মুখে প্রচার করে এবং সঙ্গে সঙ্গে নানা রকম মানে পরিবেশ, পরিস্থিতি, এইগুলোকে উপলক্ষ করে তারা একটার পর একটা নিজেদের বিশ্বাসকে, এই যে একটা ইলুশন, একটা হ্যালোসিনেশন, একটা ড্রিম, এইটাকে পারফেকশন দেওয়ার জন্য তারা এই যে আমাদের চলমান রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনা সবসময় নিজেদের পক্ষে নেন এবং ইউনূসের বিপক্ষে নিয়ে যান। যেমন ধরা গেল যে মার্কিন একজন রাষ্ট্রদূত এলেন সাম্প্রতিক সময়, তারা খুঁজে বের করে ফেলেছে যে এই রাষ্ট্রদূত তাদের লোক, এই রাষ্ট্রদূতের সঙ্গে তাদের মন্ত্রীর এই সম্পর্ক, শেখ হাসিনার এই সম্পর্ক, জয়ের এই সম্পর্ক। কবে কোন এই রাষ্ট্রদূত তাদের কোন মন্ত্রীর বাসায় গেছেন, কোন নেতার বাসায় গেছেন, কোন নেতার গ্রামের বাড়িতে গেছেন, এই বিষয়গুলো তারা স্মরণ করে এক ধরনের নিরাপত্তা খুঁজেন যে এই যে আমেরিকার যে সারা পৃথিবীতে একদলীয় একটা কর্তৃত্ব চলছে, এই কর্তৃত্বর সময়টিতে তাদের একান্ত প্রিয়জন একজন মানুষ
বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে এসছেন, তিনি পিটার হাসের মতো হবেন না।